পাড়ার কাকিমা পর্ব ১ নতুন ভাড়াটি। পাড়াটার নাম রামকৃষ্ণপুর। ছোট্ট নিরিবিলি একটা পাড়া। এখানে সবাই সবাইকে চেনে। কে কখন বাজারে যায়, কে কখন জামা কাপড় মেলে, সব খবর জানে পাড়ার লোকেরা। আর এই খবর জানার ১ নম্বর সোর্স পাড়ার কাকিমা। নাম উর্মিলা সেন, কিন্তু সবাই ডাকে কাকিমা। একসময় স্কুলে পড়াতেন, এখন অবসরপ্রাপ্ত। সকালে লাল পেরে শাড়ি, চোখে পুরু চশমা, হাতে চা আর বাতাসার বাটি নিয়ে বারান্দায় বসে থাকেন। পাড়ার কার কী সমস্যা, কে কে ভালোবাসে, কার সঙ্গে কার বউ ঝগড়া করে, সব খবর রাখেন কাকিমা। কিছুটা যেন উল্টো দিকের সাংবাদিক। সেদিন হঠাৎ একটা টোটো এসে থামে ৭ নম্বর বাড়ির সামনে, যেটা বহুদিন খালি পড়েছিল। নামেন এক মহিলা, রিমঝিম দত্ত। চোখে রোদ চশমা, হাতে একটা হ্যান্ডব্যাগ, মুখে গম্ভীর ভাব। পাড়ার লোকজন জানল নতুন ভাড়াটে এসেছে। আর ঠিক তখনই কাকিমার চোখে সন্দেহের ঝিলিক। এ মেয়ে তো কিছু লুকোচ্ছে, ফিসফিস করে বললেন কাকিমা। তার পোষা বেড়ালকে নাম গুপ্তচর। পাড়ার কাকিমার চোখ এড়িয়ে কেউ থাকতে পারে না। কে এই রিমঝিম? কেন এলো এই পাড়ায়? তার জীবনে কি কোনো গোপন রহস্য আছে? আর এখান থেকেই শুরু এক অদ্ভুত সম্পর্কের গল্প। একজন কাকিমা আর একজন অচেনা মেয়ের মধ্যে, যেখানে মিলবে বন্ধুত্ব, স্নেহ, সন্দেহ আর রহস্যের রোমান্স। পর্ব ২ সন্দেহের বীজ। রিমঝিম দত্ত পাড়ায় এসেই যেন এক অদ্ভুত চুপচাপ পরিবেশ তৈরি করলেন। কারোর সঙ্গে কথা বলেন না, কারো বাড়িতে যাওয়া আসা নেই, বাজার করতে যান একা, আর ফেরার পথে কারো চোখের দিকেও তাকান না। এমন মানুষ রামকৃষ্ণপুরে নতুন। এখানে সবাই জানে একটা পেঁয়াজ নিলেও সেটা কারো না কারো কানে যায়। কিন্তু রিমঝিম যেন এক অদৃশ্য প্রাচীর তুলে রেখেছেন চারপাশে। কাকিমার কৌতূহল দিন দিন বেড়ে চলেছে। বউটি বিধবা না ডিভোর্সি? ওর নামটা আসল তো? এত টাকা আসে কোথা থেকে? সকাল থেকে দুপুর কাকিমার চোখ বারান্দায়। বুড়ো চোখেও বাইনকুলার টান। পাড়ার ২ দিদিমণি এসে জুটেছেন চা আর কাকিমার বিশ্লেষণে। কাকিমা বলেন, তুমি জানো, কাল রিমঝিম মেয়েটি রাতে ১১টার সময় বাইরে ছিল। সত্যি বলছেন কাকিমা? চোখ বড় বড় করে বলে রানিদি। হ্যাঁ রে, আমি তো নিজের চোখে দেখেছি। কাল পূর্ণিমা ছিল না? জানলার ছায়ায় তার মুখ স্পষ্ট দেখলাম। কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল। এদিকে রিমঝিম নিজের মতো থাকছে। ভেতরে কি চলছে কেউ জানে না। তবে একটা জিনিস নিশ্চিত, সে কিছু একটা লুকোচ্ছে। আর সেই কিছুটা জানার জন্য কাকিমার মনের মধ্যে বোনা হয়ে যাচ্ছে এক একটা রহস্যের জাল। তবে পরদিন যা ঘটল, তাতে কাকিমা পর্যন্ত কিছুটা থতমত খেয়ে গেলেন। এক সকালে রিমঝিম নিজে হাতে ১ কাপ চা আর কিছু নিমকি নিয়ে হাজির কাকিমার বারান্দায়। আপনি নিশ্চয়ই কাকিমা, আপনাকে দেখতে মন চাইল। কাকিমা চশমা নামিয়ে তাকালেন। একটা অদ্ভুত হাসি রিমঝিমের মুখে, চোখে কি সত্যি স্নেহ, না কোনো চাল। পর্ব ৩ পুরনো ছবির রহস্য। কাকিমার বারান্দায় বসে রিমঝিম চা খাচ্ছে। এমন দৃশ্য রামকৃষ্ণপুর পাড়ার কেউ কল্পনাও করতে পারেনি। কাকিমা চুপচাপ তাকে পর্যবেক্ষণ করছেন, চোখে জিজ্ঞাসা, ঠোঁটে একরকম কূটনীতি মেশানো হাসি। তুমি কতদিন হলে এখানে উঠেছ? এই তো ৮-১০ দিন, হালকা হেসে উত্তর দেয় রিমঝিম। একা থাকো?
হ্যাঁ, মানে আপাতত একাই থাকছি। কাকিমা টের পেলেন উত্তরে দ্বিধা। আপাতত কথাটায় জোর। তার মানে আগে কেউ ছিল বা ভবিষ্যতে কেউ আসবে। তুমি কি করো? ফ্রিল্যান্স কাজ করি, লেখালেখির সাথে যুক্ত। ও, ভালো কথা। এই পাড়ায় লেখক নতুন বসতি, তোমার মতন কেউ আগে আসেনি। চা শেষ করে রিমঝিম উঠে পড়ে। আরও সময় পেলে গল্প করব কাকিমা। অবশ্যই, আমি তো এখানে আছি। কাকিমার গলায় যেন লুকানো একটা মজা। রিমঝিম চলে যাওয়ার পর কাকিমা একা বারান্দায় বসে, গুপ্তচর মানে বেড়ালটা পাশে। হঠাৎ কাকিমার চোখ আটকে গেল ঘরের কোণে একটা পুরনো অ্যালবামে। অনেক দিন খুলে দেখেননি। বসে বসে পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ থমকে গেলেন। এক ছবিতে 3জন মানুষ। কাকিমার ছোটবেলার বন্ধুর ছেলে সৌমেন, পাশে তার স্ত্রী। আর না, এটা কি? রিমঝিম? হ্যাঁ, সেই একই চোখ, মুখের গরম, দাঁত, দেখার ভঙ্গি সব এক। কাকিমা ধীরে ধীরে ছবিটার নিচে চোখ ফেললেন। লেখা সৌমেন, রিনা আর ছোট রিমি, কলকাতা 2005। রিমি মানে রিমঝিম? তাহলে সে কি সেই সৌমেনের মেয়ে? কিন্তু সৌমেন তো কোনো বছর 5 আগে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর রিনা? সেই রাতে কাকিমা পুরনো এক ফোন নম্বরে কল করলেন। ল্যান্ডলাইন। ঘন্টা 3বার বাজল। তারপর এক ম্লান কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? আমি উর্মিলা, উর্মিলা সেন। তোমার কি মনে আছে রিনা? ওপাশে নিস্তব্ধতা, তারপর কান্নার গলা। রিমি কি? রিমি কি তোমার পাড়ায় এসেছে? পর্ব 4, অন্ধকার ছায়া। রিমি কি তোমার পাড়ায় এসেছে? ফোনের ওপাশ থেকে রিনার গলা কাঁপছে। কাকিমা খানিকক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, তবে সে এখন নিজেকে রিমঝিম বলে পরিচয় দিচ্ছে। কি হয়েছে রিনা? মেয়েটার মুখে কষ্ট লুকোনো, চোখে একটা অজানা ভয়। রিনা নিঃশ্বাস ফেলে বলল, সবটা বলা এত সহজ নয় উর্মিলা, কিন্তু তুমি যদি রিমিকে আগলে রাখতে পারো আমি কৃতজ্ঞ থাকব। কাকিমা বুঝলেন ব্যাপারটা গভীর, কেবল ভাড়াটে হওয়া নয়। রিমির পাড়ায় আসাটা পরিকল্পিত অথবা বাধ্যতামূলক। পরদিন সকালে কাকিমা একটা কৌশল ঠিক করলেন। ছুতো করে রিমঝিমকে চায়ের দাওয়াত দিলেন, সঙ্গে কিছু পুরনো গল্প টেনে আনলেন। তুমি তো বললে লেখালেখি করো, কেমন লেখা লেখো? মূলত কবিতা আর কিছু ছোট গল্প, মানসিক স্বাস্থ্য, নারীর নিজস্বতা, এসব নিয়ে লিখি। ভালো, খুব ভালো। তোমার মা বাবাকেও কি লেখালেখি করতেন? কাকিমা হালকা হাসি দিয়ে প্রশ্ন করলেন। রিমঝিম থমকে গেল, কিছু বলার আগে যেন নিজেকে সামলালো। তারপর মাথা নিচু করে বলল, বাবা কবিতা লিখতেন, তিনি ছাপাননি কখনো। এখন তিনি নেই। একটু থেমে বলল, আপনি কিভাবে জানলেন? কাকিমা হাসলেন। আমি তো কাকিমা, পাড়ার খবর রাখাটাই দায়িত্ব। কিন্তু সেই হাসির পেছনে এক জটিল চিন্তা ঘুরছিল তার মাথায়। সে চিন্তা আরও গাঢ় হলো তখন পরের দিন পাড়ায় একজন অপরিচিত লোক ঘোরাঘুরি করতে দেখা গেল। কালো চশমা, রাফ ব্যাগ আর বারবার 7 নম্বর বাড়ির দিকে তাকানো। পাড়ার মুদি শ্যামল বলল, লোকটা ভীষণ কেমন যেন সন্দেহজনক। 2 দিন ধরে ঘুরছে, কিন্তু কারোর সঙ্গে কথা বলে না। সেই রাতে রিমঝিমকে জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা গেল। কথা খুব স্পষ্ট শোনা যায়নি, তবে একটা কথা শোনা গেছিল।
ওরা আবার খোঁজ নিতে শুরু করেছে। আর তখনই কাকিমা বুঝলেন পাড়ার শান্ত শান্ত বাতাসের নিচে এক অদৃশ্য ঝড় বয়ে বেড়াচ্ছে। পর্বপাশ ছায়ার মতো কেউ। রাত যখন প্রায় 10:30, রামকৃষ্ণপুর পাড়ার অধিকাংশ বাড়িতে আলো নিভে গেছে। শুধু কাকিমার বারান্দায় বাতি তখনও জ্বলছে। চেয়ারে বসে আছেন কাকিমা, হাতে একটা পুরনো ডায়েরি, আর পাশে চুপচাপ বসে আছে গুপ্তচর, মানে ওই বিড়ালটা। সেই লোকটা, কালো চশমা পরা ছায়ামান বটা, আবার দেখা গেছে। ছায়া মানবটা আবার দেখা গেছে, এবার একটু বেশি কাছাকাছি এসে ঘুরছে 7 নম্বর বাড়ির সামনে, এমনকি চায়ের দোকানে দাঁড়িয়ে রিমঝিমের নামও করছে। কাকিমার পাঁজরে কেঁপে উঠল একটা পুরনো ভয়। এই মেয়ে হয়তো শুধু কোনো দুঃখ নিয়ে পালিয়ে আসেনি, কারো হাত থেকে বাঁচতেও এসেছে। সকাল হতেই কাকিমা ফোন করলেন তার এক পুরনো ছাত্র সৌগতকে, পেশায় একজন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চে। তুই একটু খোঁজ নে তো, রিমঝিম দত্ত নামে কেউ গত কয়েক মাসে কোনো মামলা বা নিরাপত্তা সংক্রান্ত কেসে জড়িয়েছে কিনা। আর হ্যাঁ, 7 নম্বর বাড়ির আশেপাশে সন্দেহজনক কেউ ঘোরাফেরা করছে, তাও খোঁজ নিস। সৌগত বলল, ঠিক আছে কাকিমা, সন্ধ্যার মধ্যে জানাবো। সেদিন বিকেলে রিমঝিম এক কাকিমার বাড়িতে চুপচাপ বসে রইল অনেকক্ষণ। অবশেষে বলল, আপনি নিশ্চয়ই বুঝেছেন আমি কিছু একটা লুকোচ্ছি। কাকিমা মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু আমি কাউকে বিচার করি না, শুধু বোঝার চেষ্টা করি। রিমঝিম গভীর নিঃশ্বাস ফেলে বলল, বাবার মৃত্যুর পর মা পুরো ভেঙে পড়েন। আমি তখন কলেজে পড়ি। মা এক সময় বাধ্য হয়ে আবার বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু যাকে বিয়ে করেছিলেন সে ছিল এক ভয়ঙ্কর মানুষ, আমার জীবনে ছায়ার মতো জড়িয়ে গিয়েছিল। তুমি পালিয়ে এসেছ, ধীরে বলে উঠলেন কাকিমা। রিমঝিম মাথা নিচু করে বলল, হ্যাঁ, পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। সে এখানে আমাকে খুঁজছে। ঠিক তখনই কাকিমার ফোন বেজে উঠল, সৌগতের ফোন। কাকিমা, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন। রিমঝিম দত্ত নামে পুলিশে একটি নন কন্ট্রিবিউটেড নিরাপত্তার রিপোর্ট আছে। আর সেই লোক কালো ব্যাগওয়ালা, সে আসলে রঘুবীর নাথ, একাধিক হুমকি মামলায় অভিযুক্ত, খুব চতুর লোক, এখন পলাতক অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কাকিমা ধীরে রিমঝিমের দিকে তাকালেন। ভয় পেও না মা, এখন তুমি একা নও, কাকিমা আছে। রিমঝিমের চোখ দুটো জলে ভিজে গেল। বহুদিন পর সে সত্যিকারের নিরাপত্তা অনুভব করল। পর্ব 6, কাকিমার ফাঁদ। রিমঝিম এখন কাকিমার কাছে থাকছে। 7 নম্বর বাড়ির তালা বন্ধ। বাইরে লোকের কাছে যেন পাড়ায় সে আর নেই। পুরো পাড়ার মানুষ যেন হঠাৎ একটাই মিশে গেছে। সবাই জানে কিছু একটা আছে, কিন্তু কেউ মুখ খোলেনি। কাকিমার কথায় যেন সবাই একসাথে লুকিয়ে ফেলেছে একটা জীবন। কিন্তু রঘুবীর এখনও পাড়ার আশেপাশে আছে। পুলিশের পক্ষে সরাসরি গ্রেপ্তার করা কঠিন, কারণ হাতে প্রমাণ কম। তাই কাকিমা নিজেই ঠিক করলেন এবার একটুখানি অভিনয় হবে। পরিকল্পনা শুরু। রিমঝিমকে একদিন সন্ধ্যায় পাড়ার মোড়ে দেখা গেল, মুখে ক্লান্তি, হাতে বাজারের থলি। পাশেই কাকিমা দাঁড়িয়ে হাসি মুখে বললেন, এই যে রিমি, কাল তো তোর জন্মদিন না, কীরকম প্ল্যান করেছিস? রিমঝিম হালকা মাথা নেড়ে চলে গেল, কিন্তু কাকিমার গলায় যেন ইচ্ছাকৃত অতিরিক্ত উচ্ছ্বাস ছিল। সেটা যে কেউ শুনতে পারে এমনভাবে বলা। পরদিন সন্ধ্যায় পাড়ার এক পুরনো খালি বাড়িতে জন্মদিনের আয়োজন করা হলো। আসলে সেটা ছিল একটা ফাঁদ। রিমঝিম ঠিক করে সাজলেন, হাতে একটা ছোট্ট পার্স, চোখে ভয় আর সাহস মিশিয়ে। কাকিমা রিমঝিমের কানে বললেন, তুই শুধু একবার ভেতরে ঢুকবি, তারপর যা হবে দেখিস। রঘুবীর সত্যি এলো, কেউ জানে না কিভাবে খবর পেল, কিন্তু এলো সন্ধ্যা 7:45 নাগাদ। দরজা খুলে ভেতরে ঢুকলো, হাতে একটা মোবাইল,
চোখে সেই একই হিংস্র চাহনি। তুমি ভেবেছিলে পালিয়ে গিয়ে বাঁচবে। রিমঝিম চুপ করে রইল। ঠিক তখনই ঘরের জানালা দিয়ে ফ্ল্যাশ মারল ক্যামেরা। পুলিশের ডকুমেন্টেশন ইউনিট। সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে ঢুকে পড়ল সৌগত ও তার টিম। রঘুবীর চিৎকার করে উঠল, কিন্তু তাকে জাপটে ধরেছে দুজন কনস্টেবল। তার ব্যাগে পাওয়া গেল একাধিক সিম, লোকেশন ট্র্যাকার আর একটি ছোট্ট ছবি। রিমঝিম নিশ্চিন্তে এক দীর্ঘশ্বাস ফেলল। কাকিমা তার পাশে দাঁড়িয়ে বললেন, তুই তো কবি, মনে রাখিস, সবচেয়ে শক্ত কবিতাটাও বানান দিয়ে নয়, সাহস দিয়ে লেখা হয়। পর্ব 7 শেষ। চিঠি, চা ও নতুন ঠিকানা। রঘুবীরের গ্রেপ্তারের খবর শুনে পাড়ায় রটে গেল, কিন্তু কেউ কাকিমাকে কিছু জিজ্ঞেস করলো না, যেন সবাই আগে থেকেই বুঝে গিয়েছিল। এই লড়াই শুধু রিমঝিমের নয়, এটা কাকিমার লড়াই, পাড়ার লড়াই। সপ্তাহখানেক কেটে গেল। রিমঝিম আবার নিজের মতো করে সময় কাটাতে শুরু করলো। চুপচাপ বারান্দায় বসে লেখা, মাঝে মাঝে কাকিমার সঙ্গে গল্প, আর সন্ধ্যাবেলায় পাড়ার বাচ্চাদের শেখানো কিছু ছড়া কবিতা। একদিন কাকিমার বারান্দায় চা খেতে খেতে রিমঝিম একটা খাম দিলেন কাকিমার হাতে। চিঠি। প্রিয় কাকিমা, আমি জানি এই পাড়ায় এসে আমি শান্তি খুঁজছিলাম, কিন্তু আপনি আমায় শুধু শান্তি দিলেন না, একটা নিরাপত্তা, একটা পরিবার দিলেন। আমি এখন একটা প্রকাশনার সঙ্গে কাজ শুরু করেছি। কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাটও দেখে রেখেছি। সময় হয়েছে নতুন করে বাঁচার। আপনি বলেছিলেন কবিতা সাহস দিয়ে লেখা হয়। আমি আজ সাহস নিয়ে লিখছি আমার নিজের ভবিষ্যৎ। আপনি জানেন আমি ফিরব। মাঝে মাঝে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে পড়ব বারান্দায়, ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ। রিমঝিম। চিঠি পড়ে কাকিমা হালকা হেসে চশমা নামালেন। পাশের টেবিলের গুপ্তচরটা বিড়ালটা তখনও ঘুমোচ্ছে, আর পাড়ার মাথার ওপর ঝাঁকে ঝাঁকে শালিক উড়ছে। আকাশের দিকে তাকিয়ে কাকিমা বললেন, আবার কেউ আসবে, আবার একটা গল্প শুরু হবে। তো পাড়ার কাকিমা গল্পটা এখানে শেষ করা হলো। ছোট্ট পরিসরে সবটা পর্ব এখানে তুলে ধরা হলো। সত্যি কথা বলতে প্রত্যেকটা পাড়াতে, মহল্লাতে একজন করে কাকিমা অথবা দাদাবাবু থাকেন, যারা কিনা আসলে আমাদের রিমঝিমের মতো অনেককে আশ্রয় দেয়, অনেকের জীবনটাকে খুব সুন্দরভাবে চাঁদ যেরকম আলো ছড়াতে পারে সেই রকম আলো ছড়ানোর জন্য সহযোগিতা করে থাকে। একটা সময় তাদের জীবনেও সেই আলো ফুটে ওঠে। আর আসলে একটা জ্বরে যাওয়া জীবনটাকেও অন্য একটা মানুষের সাহায্যে বা একটা পাড়ার সাহায্যে, কিছু লোকের সাহায্যেও যে ঘুরে দাঁড়ানো যায়, আসলে এখানে এই মেসেজটাই দেওয়া হয়েছে। তো রিমঝিম মেয়ের মতো আমাদের সমাজে হাজারো রিমঝিম রয়েছে। হয়তোবা একটা কাকিমার জন্য সেই রিমঝিমেরা ঘুরে দাঁড়াতে পারে না। আসলে সেই হিসাবেই এই গল্পটা বা ভিডিওটা করা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন গল্প নিয়ে অন্য এক সময় হাজির হয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।